ম্যাচের একেবারে শেষ জানা বাংলাদেশ পারবে কিনা। অবিশ্বাসে মুখ লুকাচ্ছেন তারিক। বাংলাদেশের সবাই শুয়ে পড়ে আছেন, হাঁটু গেড়ে বসে আছেন হামজা। আরও একবার সেই সময়টা, আরও একবার ইন্টারন্যাশনাল ব্রেক, যেখানে চলে এসছেন হামজা চৌধুরী। আসবেন আজ সমিত সোম, আর বাংলাদেশ লড়বে হংকং চায়নার বিপক্ষে এই বৃহস্পতিবারে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বসুন্ধরা কিংস প্রেজেন্টস দ্য ফুটবল শোতে। ফিফা ইন্টারন্যাশনাল ব্রেকে বাংলাদেশের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ 9 অক্টোবর হংকং এর বিপক্ষে। এরপরে ফিরতি লেগে বাংলাদেশ 14 তারিখ হংকং এর মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ। এবং এই দুটো ম্যাচ বাংলাদেশের জন্য এতই গুরুত্বপূর্ণ যে এই দুই ম্যাচ থেকে ফল বের করতে না পারলে বাংলাদেশের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। এই দুটো ম্যাচে বাংলাদেশের জয় প্রয়োজন। নিদেন পক্ষে ঘরের মাঠের ম্যাচটায় বাংলাদেশের জয় আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ পয়েন্ট টেবিলটা দেখলে আপনি বুঝতে পারবেন দুই ম্যাচ শেষে বাংলাদেশ এখনো ওই পয়েন্ট টেবিলে নিজেদেরকে খুঁজে পেয়েছে 3 নম্বরে, তাও কেবলমাত্র নামের কারণে, আর কোনো কারণ নাই। কারণ ইন্ডিয়ার সঙ্গে গোল ডিফারেন্স তো সমান, -1 বাংলাদেশও যেখানে 1 গোলে পিছিয়ে আছে গোল ডিফারেন্সে। ভারতেরও একই অবস্থা। সিঙ্গাপুর 4 পয়েন্ট নিয়ে সবার উপরে, হংকং চায়না দ্বিতীয় স্থানে। সেখানে প্রথম দুটা দলেরও একই গোল ডিফারেন্স +1। এবং বাংলাদেশ এর আগে সবশেষ সিঙ্গাপুরের সঙ্গে খেলেছে, যে ম্যাচের আক্ষেপটা, যে ম্যাচের খেদটা বাংলাদেশের বোধহয় থাকা উচিত, তাই না? মানে আমরা এই দৃশ্যগুলো দেখছিলাম যখন বাংলাদেশ একেবারে ম্যাচের শেষ মোমেন্টে তারিক কাজীর ওই হেডারটা অল্পের জন্য ওপর দিয়ে গেল এবং গোলটা হলো না। বাংলাদেশ ওই ম্যাচটা 2-1 গোলে হেরে বসলো। এবং তারপরে প্লেয়ারদের ওই রিয়াকশন, এরপরে সময়ে বেশ পেরিয়ে গেছে, মাস 3 মতো হয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশও ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে নেপালে গিয়ে, সেখানে অন্যরকম এক আবহ ছিল। কিন্তু এইটা তো একটা কম্পারেটিভ ম্যাচ, এবং সেই আবহে আমরা বোধহয় প্রবেশ করছি আজ থেকে অফিসিয়ালি। গতকাল থেকেই আসলে যখন হামজা চৌধুরী আসলেন আবারও বাংলাদেশে, 19 ডিসেম্বর যখন ফার্স্ট হামজা চৌধুরী ডিক্লেয়ার করলেন যে তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলবেন, এই নিয়ে তারপর তার তৃতীয়বারের মতো আসা। আর প্রতিবারই যখন তিনি আসেন তখনই বাংলাদেশের ফুটবলের দিকে একটা বাড়তি নজর যেমন ভক্তদেরও থাকে, সাংবাদিকদেরও বেড়ে যায়। এবং এই হামজা চৌধুরীর সঙ্গে যখন সমিত সোম আজ রাতে ফিরবেন, তখন বোধহয় বাংলাদেশ দলটাকে বাংলাদেশ দলের মতোই আরও বেশি দেখাবে। এখানে ফাহমিদুল আগে থেকে ছিলেন। হামজা চৌধুরী প্রথম দিন বাংলাদেশে পা রেখেই প্র্যাকটিস করেছেন একটা সেশন, এরপরে তিনি আজ প্র্যাকটিস সেশনে অংশ নেবেন, কাল ম্যাচের আগের দিন প্র্যাকটিস, এবং এরপরেই বাংলাদেশের হংকং চায়না পরীক্ষা। এই যে প্র্যাকটিসে আমরা আগের দিন দেখছিলাম যে তারিক কাজের জন্মদিন ছিল, সেটার উদযাপন হয়েছে। বাংলাদেশ টিমে আবহটা আবারও পজিটিভ বোধহয় এই হামজা আসার পরে, সেটা বলাই যায়। ঠিক তেমনটাই দেখা গেছে। হামজা আসার পরে সবার মাঝে একটা প্রাণ চাঞ্চলতা কাজ করেছে, সবাই বেশ উৎফুল্ল ছিল। একটা মোমেন্ট ছিল যেখানে গতকাল দেখছিলাম ট্রেনিং সেশনটায়, যে হামজার সবাই মিলে গোল হয়ে দাঁড়িয়েছিলেন, হামজা, ফাহমিদুল, এদিকে তো একটা টাস্ক ছিল, সবার খেলার ছলে একটা প্র্যাকটিস করছিল যে বল কন্ট্রোল করতে হবে, বলটা 2 টাচের মাঝে আর একটা প্লেয়ারের কাছে পাস করে দিতে হবে। যেখানে হামজা একটা মিস্টেক করেছেন, শাস্তিটা ছিল সবাই ঘাড়ে এসে হালকা করে একটা আলতো করে একটা আঘাত দিবেন। সেই আঘাতটা কিন্তু হামজাকে ফাহমিদুলও দিয়েছেন। জায়ানের আঘাতটা একটু হালকা ছিল, একটু ভয় পেয়েছেন হয়তো, এত সিনিয়র ফার্স্ট টাইম, এত ইম্পর্টেন্ট ফার্স্ট টাইম, তাই না? জায়ানের জন্য ফার্স্ট টাইম যে তিনি হামজা চৌধুরীর সঙ্গে একই ক্যাম্পে আছেন। বাংলাদেশ টিমের লেটেস্ট আপডেট ঠিক না, মানে দুজন তো ইনজুরিতে ছিটকেই গেছেন, ইব্রাহিম এবং সুমন রেজা, তাই তো? দুজন ছিটকে গেছেন। স্ট্রাইকিং পজিশনে অপশনস কম। ওই দিন হাভিয়ার কাবরেরা বলছিলেন যে আলামিনকে নিয়ে তেমন একটা একটা এক্সপেরিমেন্টেশন চলছে, তাকে সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলানোর একটা চেষ্টা চলছে, বা কে খেলবেন এখন পর্যন্ত নিশ্চিত না। এটা হয়তো এই 2টা যে প্র্যাকটিস সেশন থাকবে আজকে এবং আগামীকালকে, এরপরে হয়তো উনি একটা ডিসিশনে পৌঁছাবেন।
আড়ালে আবডালে হয়তো তার মাথায় একটা পরিকল্পনা এরই মধ্যে থাকার কথা, কারণ এই যে ম্যাচটা হংকংয়ের সেটার জন্য বাংলাদেশ প্রস্তুতি নেওয়া শুরু করলো এই মাসের গোড়া থেকে বা গত মাসের একেবারে শেষ দিন থেকে, এইভাবে যদি আমরা হিসাব করতে পারি। তারপরে আমরা দেখলাম যে প্রথম দিনের ট্রেনিংটা ভেসে গেল অনেকটুকু বৃষ্টিতেই, আপনি সেখানে ছিলেন। তারপরে কয়েকদিন ক্লোজ ডোর প্র্যাকটিস হলো, এরপরে আবার সেটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রথম 15 মিনিট সেই প্র্যাকটিস দেখার সুযোগ হচ্ছে। বাংলাদেশ টিমের প্র্যাকটিস সেশনটা এখন এই মুহূর্তে চলছে মূলত হামজা আসার পরে সব কিছু নিয়েই। মানে ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে যে ধরেন আপনার 10 দিন আপনি একটা গ্যাপ পেয়েছেন, 10 দিন একটা উইন, 10 দিনও তো না আসলে, আরও কম, এবং পরপর আপনি যেহেতু দুটো ম্যাচ হংকংয়ের সঙ্গে খেলবেন, এক প্রস্তুতি নিয়েই আপনি 2 ম্যাচ খেলার সেই সুযোগটা পাচ্ছেন। এবার হয়তো ইন্টারন্যাশনাল ব্রেকের সময়টা খুব কম, মানে আপনি যেহেতু মাঝে সিজনের মাঝখানে এই ব্রেকটা, তাই আপনি প্রস্তুতির সময় কম পাচ্ছেন। যেমনটা হয়তো জুনে আপনি আরেকটু বেশি সময় পেয়েছিলেন, মার্চে আরেকটু বেশি সময় পেয়েছিলেন, এই রকম ঠিক না। এইবারের ঘটনাটা একটু আলাদা, তাই না? হ্যাঁ, একটু কম পেয়েছে, তবে কি বলে, এইটাই কিন্তু ইন্টারন্যাশনাল উইন্ডোর হিসাব করলে সেপ্টেম্বরে একটা আর অক্টোবরে একটা, যে দুইটা ডিফারেন্ট ইন্টারন্যাশনাল ব্রেক হয়, এই শেষ, নভেম্বরেও সেম, এই শেষ। এর আগামী বছর থেকে ফিফা রুল করেছে যে সেপ্টেম্বরের শেষে গিয়ে ঠেকবে ইন্টারন্যাশনাল উইন্ডোটা, আর সেটা গিয়ে অক্টোবরের ফার্স্ট উইক পর্যন্ত এক্সটেন্ড হবে। মোটামুটি একটা উইন্ডোতে পুরোটা যেন সেরে ফেলতে পারে ইন্টারন্যাশনাল টিমগুলো। বাংলাদেশের জন্য এখন যে প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে যে সমিত সোম তিনি আজ রাতে বাংলাদেশে নামার কথা, এই মুহূর্তে সম্ভবত তিনি ভ্রমণেই আছেন। এখন কথা হচ্ছে যে সমিত সোম যখন আসবেন, আসার পরে তিনি একটা প্র্যাকটিস সেশন পাবেন, যে প্র্যাকটিস সেশনটার পরে অর্থাৎ ম্যাচ ডে -1 প্র্যাকটিস সেশন, এরপরে হংকং চায়নার বিপক্ষে প্রথমেই তিনি আসলে থাকবেন কিনা এই প্রশ্নটা বোধহয় এখন খুব সঙ্গত কারণেই উঠছে। আমরা এরকম কিছু ছিটে ফোটা আঁচ শুনেছি যে সমিত সোমকে হয়তো ফার্স্ট ম্যাচে শুরু থেকে নাও খেলানো হতে পারে, মানে এটাকেও কনসিডারেশনে রাখা হচ্ছে। সেটা হয়েছিল আসলে হাভিয়ার কাবরেরাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে সমিত সোম আসলে এই দলের সঙ্গে খুব একটা সময় পাবেন না, সেই ক্ষেত্রে কি তার কোনো ভিন্ন পরিকল্পনা আছে কিনা, তখন তিনি বলেছিলেন, যখন তিনি বললেন শঙ্কার কথাটা, যে তিনি যেহেতু মাত্র একটা ট্রেনিং সেশন পাবেন, ফুল ট্রেনিং সেশন দলের সঙ্গে, তো তার সঙ্গে আলাপ করতে হবে, সেই সব যেসব প্র্যাকটিস বা যেসব ট্যাকটিক্স তিনি এতদিন ধরে সাজিয়েছেন, পুরো দলকে জানিয়েছেন, সেটা তাকে বুঝাতে হবে, বা এরকম একটা ডিসকাশনের পরে গিয়ে ঠিক হবে যে সমিত সোম ফার্স্ট 11-এ খেলবেন কিনা। তবে সমিত সোমকে অবশ্যই যত ভক্ত আছে বাংলাদেশের তারা দেখতেই চাইবেন। আমার মনে হয় বাংলাদেশ টিমের ক্যালিবার হিসাব করেন তাহলে হামজা চৌধুরী ফার্স্ট 11 যেমন কোনো প্রশ্ন ছাড়া, কোনো দ্বিধা ছাড়া প্রশ্নাতীত ডিজার্ভ করেন, ঠিক সেকেন্ড নামটা যদি আমরা নেই সেটা সমিত সোম হওয়া উচিত। তা তো বটেই, কোনো সংশয় নেই। ইনফ্যাক্ট সিঙ্গাপুরের সঙ্গে ওই ম্যাচে যদি আমরা ফেরত যাই, সমিত সোমের শেষ ইন্টারন্যাশনাল ম্যাচ অথবা সমিত সোমের ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচও, সেই ম্যাচে বাংলাদেশের হয়ে যারা সুযোগ তৈরি করছিলেন, গোল স্কোরিং অপরচুনিটি, সেটা একমাত্র সমিত সোমই আসলে করছিলেন, এবং বাংলাদেশ দলের পুরো খেলাটাকে মনে হচ্ছিল তিনিই আসলে ডিস্ট্রিবিউট করছেন। তিনি এটাকে অনেক বেশি প্রখর এবং অনেক বেশি শার্প, যেটা বাকিদের ভেতরে ওইভাবে দেখা যায় না। কয়েকটা সিচুয়েশনে মনে হয়েছিল যে সমিত সোমের সঙ্গে বাকিদের কমিউনিকেশন যদি আরেকটু ভালো হতো তাহলে বোধহয় এই কম্বিনেশনের গ্যাপটা কোনো কোনো জায়গায় পড়তো না। কয়েকবার আমরা দেখেছিও যে সমিত একটু ফ্রাস্ট্রেটেডও হচ্ছেন, যে যেটা তিনি চাচ্ছেন সেটা পুরোপুরি তিনি পাচ্ছেন না। এখন দেখার বিষয় যে এরপরে তো মাস কয়েকটা গড়িয়েছে, কিন্তু সমিতের সঙ্গে তো বাংলাদেশের বাকি ফুটবলারদের আর দেখা হয় নাই। এই যে একদিন দেখা হবে, এর ভেতরে আমি সমিত সোমকে নিয়ে একেবারেই শঙ্কিত না। যাদের আসলে মেধা আছে তারা যে কোনো টিমে গেলে যে কোনো সময় তারা মানিয়ে নিতে পারে, দে আর দ্য কিং, তাই না? মানে ওইখানে ওইটাই হয়। এরপরে বাকিদের তাদের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। দেখেন হামজা চৌধুরী এই দলের সঙ্গে যতখানি মানিয়ে গেছেন, কাল যখন হামজা চৌধুরী এসছেন তখন কিন্তু প্রথমবারের মতো এত আলোড়ন নাই। প্রথমবারের যে আলোড়ন, দ্বিতীয়বারের আলোড়ন তার চেয়ে একটু কম, এবার তৃতীয়বারে গিয়ে আরেকটু কম। এটাই স্বাভাবিক। আপনি আস্তে আস্তে যখন যাবেন ব্যাপারটা স্বাভাবিক হয়ে যাবে, যে হামজা তো আমাদেরই একজন। প্রথম যখন হামজা এসেছেন তখন বলছে আরে হামজা এসছেন, মানে তখন তিনি শেফিল্ডে খেলেন, শেফিল্ড থেকে হামজা এসছেন, তো অবিশ্বাস্য ব্যাপার ছিল। এরপরে ব্যাপারটা আমাদের জন্য যেমন ন্যাচারাল হয়ে যাচ্ছে, এটা প্লেয়ারদের জন্য তাই হয়ে যাচ্ছে। সমিতের সঙ্গে এই ব্যাপারটা বোধহয় আরও কয়েকটা দফা গেলে সেই সুযোগটা থাকবে, যেহেতু সমিত খুব বেশি সময় টিমের সঙ্গে থাকার সুযোগ পাচ্ছে না। কিন্তু যেখানে আসলে প্রশ্নটা উঠছে যে কেন সমিতকে ফার্স্টে শুরু নাও করানো হতে পারে, মানে এই আলোচনা কেন? আমি বুঝি, আপনি বোঝেন, যে ফুটবল খেলা দেখেন 90 মিনিটে গোল দিয়ে যিনি ফুটবল ম্যাচ থেকে বিচার করে তিনিও বোঝেন খালি চোখে দেখে যে সমিত সোমের মতো প্লেয়ার তো আসলে এই টিমে কমই আছে, বা নাই বলতে গেলে। তো ওয়াই আপনি তাকে ফার্স্টের থেকে শুরু করবেন না? এখন এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম। দেখেন, তিনি সোমবারে বাংলাদেশ সময় সোমবার ভোররাত পর্যন্ত ম্যাচ খেলেছেন, এবং সেই ম্যাচটা শেষ হয়েছে বাংলাদেশ সময় সকালে। এরপর তাকে বিমান ধরতে হয়েছে।
ক্যানাডা থেকে আপনি যখন এই বাংলাদেশ পর্যন্ত আসবেন, একটা দীর্ঘ ভ্রমণ, অবশ্যই তিনি বিজনেস ক্লাস সিটি পেয়েছেন বাফুফের কাছ থেকে সিনিয়রিটির বেসিসে, তাকে সেটা এনশিওরও করা হয়েছে। কিন্তু তারপরও আপনি যখন এই ট্রাভেল করে আসবেন, আপনার একটা জেট ল্যাগের ব্যাপার আছে। এক্স্যাক্টলি, জেট ল্যাগের ব্যাপারটা সবচেয়ে বেশি থাকার কথা। ওয়েদারের একটা গ্যাপ আছে, যদিও এখন একটু শীতল হয়ে গেছে বাংলাদেশের বা ঢাকার আবহাওয়া, আমি জানি না ঢাকার বাইরে আসলে কি অবস্থা, কিন্তু ওই মানে এই ক্লান্তি আপনি সহসা দূর করতে পারবেন না। আমি যদি এটার জন্য রেফারেন্স হিসেবে এইভাবে একটু টানি ব্যাপারটা, যে ব্রাজিল এবার জাপান কোরিয়াতে মানে তাদের বিপক্ষে ম্যাচ খেলবে এশিয়াতে। কার্লো আনচেলত্তি যে কারণে ব্রাজিলিয়ান লিগ থেকে মোটে 2 জন ফুটবলার কল করছেন, তার পেছনে তিনি যুক্তি দেখেছেন যে ব্রাজিল থেকে এসে জাপান কোরিয়া মানে দুই দুনিয়া, তাই না? মানে ক্যানাডা বাংলাদেশে অলমোস্ট সিমিলার ডিস্টেন্সের দিক থেকে, যদিও আমি মানে গ্রাফের খুব বড় স্টুডেন্ট না, বলতে পারবো, মানে আন্দাজ করে বলছি আর কি, যে ওই ডিস্টেন্সটা কভার করে আপনি যখন আসবেন, মানে ব্রাজিল যদি ওইটা অ্যাফোর্ড করতে না পারে যে ব্রাজিলিয়ান লিগ থেকে আপনি এখানে এসে মানে ব্রাজিলের হয়ে খেলতে পারবেন, এই সংশয় যেহেতু পারবেন কি পারবেন না এই সংশয় যেহেতু কার্লো আনচেলত্তির আছে, এই একই রকম ব্যাপারেই হয়তো সমিত সোমকে চিন্তা করা হতে পারে যে তিনি ফার্স্ট 11-এ থাকবেন না, যেটা একটা শকিং ডিসিশন অনেকের কাছে মনে হতে পারে, আমার কাছেও তাই মনে হয়। আবার আপনি যখন চিন্তা করবেন যে 14 তারিখেও তো বাংলাদেশের ম্যাচ আছে, সেই ম্যাচে মানে সমিত কি দুটো ম্যাচই পুরো 90 মিনিট সার্ভ করতে পারবেন? সেই অবস্থায় তিনি আছেন, তিনি তো একটা ইনজুরিতেও মাঝখানে ছিলেন। এখানে একটা ব্রাজিল আর কি বাংলাদেশের একটা ডিফারেন্স আছে, কিন্তু ব্রাজিল যে দুটা ম্যাচ খেলতে আসছে এশিয়াতে, সেই দুটা ম্যাচ পুরোপুরি ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু বাংলাদেশের জন্য স্টেকস আর টু হাই। বাংলাদেশ নারী দল এশিয়ান কাপ কোয়ালিফাই করে ফেলছে, বাংলাদেশের পুরুষ দলের সামনে যে এই চান্সটা, হামজা চৌধুরী আসার পর থেকে যে জোয়ারটা সৃষ্টি হয়েছে বা কি বলে ফুটবল নিয়ে যে আমেজ বা উন্মাদনা, সব কিছু হিসেব করলে বাংলাদেশের জন্য এটা ভারতের চেয়েও, সিঙ্গাপুর ম্যাচের চেয়েও এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ টিল নাও। হামজার ইনক্লুশনের পর থেকে যদি বাংলাদেশ পুরুষ ফুটবল দলের হিসাব করেন, এখন ধরেন এই ম্যাচটা যদি সমিত সোম না খেলেন, অবভিয়াস রিজনস আপনি যেমনটা বললেন যে একটা ইনজুরির একটা স্টার্ট না করেন, মানে স্টার্ট না করেন, একটা ইনজুরির একটা সমস্যা ছিল, প্লাস অনেক দূর তিনি ট্রাভেল করবেন, আর জেট ল্যাগের বিষয় থাকে, প্লাস ক্যানাডা থেকে মানে টাইমের ডিফারেন্সটা অলমোস্ট 12 আওয়ার্স। তো ওই হিসেব করলে যদি সমিত সোম ফার্স্ট মানে স্টার্ট না করেন, পরে গিয়ে বাংলাদেশ আনফর্চুনেটলি মানে যদি বাংলাদেশ পয়েন্ট ড্রপ করে, তাহলে তো 14 অক্টোবরের ম্যাচের চান্স থাকছে না। তো আমার তো এই ম্যাচটাতেই ক্যাশ করতে হবে, এই ম্যাচটাতে 3 পয়েন্ট যদি আমি নিশ্চিত করি, তাহলেই কিনা আমার মানে চান্সেসটা থাকবে 14 অক্টোবরে যদি একটা ভালো রেজাল্ট আনি, তারপরে গিয়ে আমি কোয়ালিফিকেশনের একটা ফাইট দিতে পারবো বা রেসে থাকতে পারবো। তার মানে এই ম্যাচ হেরে গেলে বা এই ম্যাচে যদি আপনি ড্র করেন, তাহলে তো আপনি আসলে বাস্তবিকভাবে আর ইকুয়েশনেই থাকেন না। তো আপনার যাবে টপ টিম, এক্স্যাক্টলি গ্রুপের টপ টিমটা যাবে। তো সেই হিসাব থেকে আপনার তো এই ম্যাচেই আপনার যত শক্তি আছে তার সবটুকু নিংড়ে দেওয়ার কথা। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কোন 11টা তিনি বাছাই করেন হাভিয়ের কাবরেরা, তার কাছ থেকে আমরা আবার কোনো এক্সপেরিমেন্ট আসলে দেখি কি না, স্ট্রাইকিং পজিশনে বা ফরওয়ার্ড পজিশনে বাংলাদেশ কাকে চিন্তা করছে বা কে আসলে ওখানে খেলতে পারেন, এটাও একটা সংশয়ের জায়গা। আমরা তো এখনও আসলে জানি না যে বাংলাদেশের 11টা কেমন হচ্ছে, কিন্তু খুব বেশি পরিবর্তন বোধহয় আমরা এক্সপেক্ট করছি না। খুব বেশি পরিবর্তন এক্সপেক্ট করছি না হয়তো। মিডফিল্ডটাও তেমন থাকবে। হামজা চৌধুরীকে নিয়ে কিছু একটা এক্সপেরিমেন্ট তিনি করতে পারেন, যেমনটা তিনি জানিয়েছিলেন লাস্ট টাইম যখন মিডিয়ার সামনে তিনি আসলেন। প্রশ্ন ছিল যে হামজাকে কি সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ড পজিশনেই খেলানো হবে কিনা, যেহেতু হামজার একটা অ্যাসিস্ট ছিল সিঙ্গাপুর ম্যাচের অ্যাগেনস্টে, যখন লাস্টের দিক দিয়ে তিনি একটু ফ্রি রোলে সামনে গিয়ে কিছু সুযোগ তৈরি করেছিলেন। তো হাভিয়ের কাবরেরা তো সবই দেখেন, উনি তো টিমের কোচ, তো উনি তো সবই নোট করেছেন। হামজার যে অ্যাটাকিং কেপাবিলিটি বা প্রাওয়েস বলেন, সেটাও তার নজরে এসছে। বাংলাদেশের যে কোনো প্লেয়ারের চেয়ে বেশি হবে হামজা চৌধুরী সেই প্রাওয়েসটা, অফকোর্স আনডাউটেডলি। তো ওই দিক থেকে তিনি বলেছেন যে হয়তো মানে তার কথার ইঙ্গিতে যদি এইভাবে ধরি যে তিনি স্টার্ট করবেন সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ড পজিশনে, কিন্তু বাংলাদেশ যদি গোল না পায় ওপেনিং 30 মিনিটস 45 মিনিটস ফার্স্ট হাফ, তারপরে গিয়ে তাকে অফেন্সিভ মিডফিল্ড পজিশনেও আমরা দেখব। হামজা তো ইচ্ছে করে নিচে থাকেন না,
হামজাকে আপনার মনে থাকার কথা যে ফার্স্ট ম্যাচ যখন তিনি খেলতে নামলেন ইন্ডিয়ার এগেনস্টে, তিনি স্টার্ট করেছিলেন একটু ওপরের দিকে, তাকে আমরা ওপরের দিকে অনেক বেশি দেখছিলাম, যেটাতে বাংলাদেশের গোল পাওয়ার সম্ভাব্যতাও বাড়ছিল। কিন্তু সময় যখন গেল তখন তাকে বাধ্য হতে হলো নিচে নেমে আসতে, কারণ তিনি আজ করতে পারছেন, তিনি তো ভালো গেম রিড করতে পারেন বাকিদের চেয়ে ভালো। তো তখন তিনি আজ করতে পারছেন যে তিনি যদি এখন নিচে না নামেন তাহলে নিচের ডিস্ট্রিবিউশনটাই ঠিক হচ্ছে না, নিচের যে স্ট্রাকচার সেটাই থাকছে না, তখন তাকে বাধ্য হয়ে নিচে নামতে হয়। এখন ওই গ্যারান্টিটা তাকে কে দেবে, এই ইন্স্যুরেন্সে তাকে কে দেবে যে হামজা তুমি সামনের দিকে ফোকাস করো, আমি পেছনটা তোমার হয়ে সামলে দিচ্ছি। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে বাংলাদেশের ফুটবলার যারা আছেন তাদের ভেতরে ওই ম্যাচের আক্ষেপটা কতটুকু আছে। আপনার মনে থাকার কথা যে রাকিব একরকম ক্ষমাই চেয়েছিলেন সমর্থকদের কাছে যে এত প্রবল আগ্রহ, এত দর্শক মাঠে এসেছেন কিন্তু আমরা জিততে পারলাম না, আমরা ক্ষমা চাইছি, আমরা পরের বার পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। পুষিয়ে দেওয়ার চেষ্টার সেই যে তাড়নাটা 10 জুন তারা ফিল করেছিলেন, সেই একই তেজটা, ওই আগুনটা মনের ভেতরে এই মুহূর্তেও জ্বলছে কিনা, এইটা হচ্ছে আমার প্রশ্ন। কারণ অনেক সময় সময়ের সঙ্গে অনেক কিছু হারিয়ে যায়, কিন্তু সেটা হারানো উচিত না। বাংলাদেশ এই রকম সুবর্ণ সুযোগ আগামীতে খুব কমই পাবে। বাংলাদেশ এরই মধ্যে সুযোগ পেয়ে সুযোগ হেলায় হারিয়েছেও, সিঙ্গাপুরের কাছে হারটা তাই, ইন্ডিয়াকে হারাতে না পারাটা ঠিক তাই বাংলাদেশের সামনে আসলে এক্সপেরিমেন্টের কোনো সুযোগ নাই। রাদার বাংলাদেশকে খুব খুব সতর্ক অবস্থায় সাহসী ফুটবল খেলতে হবে। বাংলাদেশ যদি চিন্তা করে যে না, আমার ফার্স্ট প্রায়োরিটি হবে হচ্ছে আমি গোল হজম করব না, এই ট্যাকটিক্স দিয়ে আপনি আসলে ম্যাচ জিততে পারবেন না। স্পট অন, মানে আমার আর কিছু অ্যাড করার নেই। আমার মনে হয় ফার্স্ট হাফ বাংলাদেশ যদি হোম ক্রাউডের সামনে ওপেনিং 15-20 মিনিটসে একটা গোল না বের করতে পারে, এটা বাংলাদেশের জন্য কি বলে, মানে একটা অপয়া একটা জিনিস হবে। এত ইজি না অবশ্যই, কিন্তু আমি যখনই বাংলাদেশের প্রসঙ্গ আসে আমি বায়াসড, আমি অলওয়েজ ঠিক আছে, কিন্তু আপনি যখন রিয়েলিটিতে পা রাখবেন বাংলাদেশের পক্ষে গোল করা ইজ সো ডিফিকাল্ট। মানে ইট ফিলস লাইক যে বাংলাদেশের খেলা দেখলে যে গোল আর এই জন্মে আমরা দেখবো না। ধরেন সিঙ্গাপুর ম্যাচের সাথে যদি একটু এই ম্যাচটার একটু ধরেন কি বলে কম্পেয়ার করি, ভবিষ্যৎ সিনারিওটা কম্পেয়ার করে আনি, তো সিঙ্গাপুর ম্যাচের ফার্স্ট 20 মিনিটসে বাংলাদেশ ওয়াজ কি কনফিউজড, কি করব না করব, তেমন রিদম খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘরের মাঠে ম্যাচ ছিল, বাংলাদেশ ফার্স্টটা মানে শুরুটা খুবই স্লো করেছিল, তেমন কোনো আক্রমণ ছিল না, বাংলাদেশ মানে কোনো কম্বিনেশনই ছিল না। সেই দিকটা থেকে যদি এই ম্যাচটায় ওই একটা শুরু থেকে একটা এক্সট্রা পুশ প্লেয়াররা করে, যে একটা আর্লি গোল আসলেই কিন্তু বাংলাদেশের পুরো ম্যাচের কন্ট্রোলটা বাংলাদেশের কাছে থাকবে। তো সেই জিনিসটা যেমন আমি বুঝি, আপনি বোঝেন, ফুটবল সমর্থকরা সেটা বোঝেন, সবাই চান, সবাই বোঝেন। তো হাভিয়ার কাবরেরা সেই রিস্কটা নেবেন কিনা, দেখেন তৌসিফ, মানে টোনটা সেট করতে হবে। আপনার ঘরের মাঠের ম্যাচ, আপনি এর আগেও ঘরের মাঠে একটা ম্যাচ খেলেছেন, পরপর 2টা আপনার ব্যাক টু ব্যাক হোম ম্যাচ হতে যাচ্ছে এফসি কোয়ালিফায়ার্সে, এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে। আপনি যদি টোন সেট করতে চান গ্যালারিতে আসা সমর্থকদের, তাহলে গোল আপনাকে করতে হবে। এবং গোলটা যখন করবেন, আপনার মনে থাকার কথা যে ওই ম্যাচটায় বাংলাদেশ ফার্স্টে যখন গোল হজম করলো, এরপরে কিন্তু গ্যালারি একটু থিতিয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশ যখনই স্কোর লাইনটা 2-1 করলো, এরপরে আবার স্টেডিয়াম জেগে উঠলো। মানে ক্রাউড আসলে কন্ট্রোলও করতে জানতে হয়। ক্রাউড তো ক্রাউডের মতো থাকেনি, কিন্তু ক্রাউডকে আসলে কি করে তাঁতিয়ে দিতে হয়, এই কাজটা আসলে দিন শেষে ফুটবলারদেরকেই মাঠে গিয়ে প্রমাণ করে করতে হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.